বর্তমানে দেশের বাজারে 43,000-এর মধ্যে কিন্তু আপনার হনর 400 স্মার্টফোনটি অ্যাভেলেবেল রয়েছে, আর সেটি নিয়েও বেশ ডিমান্ড অলরেডি বাজারে রয়েছে। যেখানে হনর তাদের এই নাম্বার সিরিজে 3টা স্মার্টফোন লঞ্চ করেছে, হনর 400, দেন 400 প্রো, দেন সর্বশেষ 400 লাইট। যার বড় ভাই 400 প্রো, এটাকে নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও করা আছে আমাদের চ্যানেলে, আমি সেই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের ইচ্ছা করলে অবশ্যই চেক আউট করে নেবেন। মূলত এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি হনরের 400 স্মার্টফোনটিকে নিয়ে, যেটি আমাদেরকে অফার করছে প্রাইস পয়েন্টের মধ্যে স্ন্যাপড্রাগন 7 Gen 3 মতন একটি 4nm বেস্ট অক্টা কোর প্রসেসর, ব্যাকে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেটআপ সহ 6000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি, তার সাথে IP66 এর রেটিং, সাথে ডিজাইনটাও লাজবাব ছিল। হাইলাইটিং বিষয়গুলো বেশ ইন্টারেস্টিং ছিল। তবে আদৌ কি স্মার্টফোনটি আপনার জন্য বেলে ফর মানে হতে যাচ্ছে সেটা চিন্তা করেছেন, নাকি স্মার্টফোনটি কেনার জন্য অলরেডি দৌড় লাগিয়েছেন, কিংবা এই প্রাইস পয়েন্টের মধ্যে যদি এর থেকে বেটার ডিল অ্যাভেলেবেল থাকে, সবকিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো, ইভেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ফার্স্ট অফ অল প্রাইসিংটাই ক্লিয়ার করে, বর্তমানে স্মার্টফোনটির আপনার 12,256, এটি 43 কিংবা 44,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে দেশের বাজারে। দেন এর যে আপনার 512 জিবি রয়েছে, ওটা কিন্তু 45 কিংবা 46,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবেন, ওইটাও আনঅফিসিয়াল ভাবে। তবে এর যেহেতু একটা ইউরোপ ভেরিয়েন্টও অ্যাভেলেবেল রয়েছে, ওটার সাথে আর ওটা মিক্স করতে যায় না আপনার, ওটার মধ্যে আর এটার মধ্যে কিন্তু বেশ বৈষম্য রয়েছে। স্মার্টফোনটির লুক বেশ আই ক্যাচিং, আর হনরের স্মার্টফোনগুলোর লুক কিন্তু সবসময় আই ক্যাচিং কিংবা একটু অ্যাথেস্টিক টাইপের হয়ে থাকে। আর এই হনরটা মূলত হচ্ছে আপনার হুয়াওয়ের একটা সাব ব্র্যান্ড। যখন বাজার থেকে হুয়াওয়ের নামটা আস্তে আস্তে সরে যাচ্ছে, তখন আসলে তারা এই হনর সাব ব্র্যান্ডটা তৈরি করেছে। আর মূলত হুয়াওয়ের স্মার্টফোনগুলো কিসের জন্য বিখ্যাত, যার মেইন রিজন থাকবে আপনি 2-3 বছর ইউজ করার পরও কিন্তু স্মার্টফোনটা ভালোই থাকে। হ্যাঁ, একটু স্লো হবে, এটা স্বাভাবিক, কারণ অ্যাপস গুলো সাইজও কিন্তু তখন আস্তে আস্তে বাড়তে থাকে, তবে একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যেত। ব্যাকে গ্লাস ব্যবহার করার সত্ত্বেও স্মার্টফোনটির ওজন করা হয়েছে 184 গ্রাম এবং থিকনেস করা হচ্ছে 7.3 মিলিমিটার। এত হালকা হওয়ার পিছনে অবশ্যই রিজন রয়েছে, ভিডিওর সামনেই বলছি। যেখানে প্রথম বৈষম্যর কথা সৃষ্টি করেছে আইপি রেটিং এর ক্ষেত্রে। আপনি ইউরোপ ভেরিয়েন্টে কিন্তু IP65 এর রেটিং দেখতে পারবেন, আর যেটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট রয়েছে ওটা কিন্তু আপনি IP66 এর রেটিং দেখতে পারবেন। তাই অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন। পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে যাবতীয় সবকিছুই থাকতে, যার রাইট হ্যান্ড সাইডে প্লেসমেন্ট করেছে ভলিউম লকার, দেন পাওয়ার অন বাটন, আর বটমের দিকে প্লেসমেন্ট করেছে তাদের সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি স্লট, দেন প্রাইমারি স্পিকার। তবে অবশ্যই এখানে সিম ট্রেটি খোলার সময় মনে রাখবেন যে সিম ট্রেটা কিন্তু নিচে প্লেসমেন্ট করা হয়েছে, তার পাশে কিন্তু প্রাইমারি মাইক্রোফোনটাও রয়েছে। কথাটি বলছি কারণ অনেকে কিন্তু এই ভুলটা করে, তারা সিম স্লট খুলতে গিয়ে কিন্তু প্রাইমারি মাইক্রোফোনটাকে ছিদ্র করে দেয়। যার টপে প্লেসমেন্ট করেছে সেকেন্ডারি স্পিকার, সেকেন্ডারি মাইক, দেন আয়ার ব্লাস্টার। ভালো ব্যাপার, ফ্রন্টে প্লেসমেন্ট করেছে 6.55 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশের যুক্ত এই প্যানেলটি আপনার 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। আর এখানে একটা নাম্বারিং গেম খেলেছে তারা, 5000 নিচে পিক ব্রাইটনেস কিন্তু শো করেছে। আসলে এটা কোনো কাজের না, আপনার সর্বোচ্চ SVM-টাই কাজের। তো মোটামুটি ব্রাইটই ছিল রোদের আলোতে। ডিসপ্লেকে নিয়ে কিছুটা ময়না তদন্ত করা যাক, যেখানে আমরা sRGB-তে রেজাল্ট পেয়েছি 99.7%, তার কালার কভারেজে Adobe RGB-তে রেজাল্ট পেয়েছে কিন্তু 85.5%, আর DCI P3 এর ক্ষেত্রে পেয়েছে কিন্তু 86.9%, যার জন্য ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন কিন্তু বেশ ভালো ছিল। ডিসপ্লের কন্ট্রাস্ট রেশিওটাও ভালোর কাতারে ছিল, তার সাথে ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো কম্প্রোমাইজ থাকবে না, মানে কোনো প্রকার কমপ্লেন করার সুযোগ নাই। সিন এবং বেজলে কিন্তু সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে। সাথে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট টাকায় নেটফ্লিক্সে কিন্তু আপনি HDR এর কন্টেন্টগুলো ইজিলি দেখতে পারবেন। তবে চোখের প্রোটেকশনের জন্য এখানে বেশ কিছু ফিউচার থাকলেও ওটা আপনার উপরে আসলে নির্ভর করে। সাথে 3840 হার্জের PWM ডেমিং ফিউচারটিকেও মিস করবেন না। তবে বস স্ক্রিন লাইন ইস্যু নিয়েও কিছু চিন্তা করিয়েন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে। যার ব্যাকে প্রাইমারিতে স্যামসাং এর আইসোসের HP3 200 মেগাপিক্সেলের মেন ওয়াইড সেন্সর যাতে রয়েছে OIS, দেন সেকেন্ডারিতে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। ওভারঅল ব্যাকে আমাদেরকে ডিউয়াল ক্যামেরা সেটআপ অফার করছে। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা ট্রিপল কিংবা কোয়াড বলছি না, মিনিমাম ট্রিপল ক্যামেরা সেটআপ কিন্তু অফার করা উচিত, যার মধ্যে টেলিফোটো লেন্সটা থাকা উচিত ছিল। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি টাইপের ছিল। পোর্ট্রেটে আপনি যদি ছবিগুলো দেখেন একটু পাঞ্চি এবং বুস্টেড টাইপের ছিল। সাবজেক্টের কন্ট্রাস্টগুলো একটু বাড়ায় ফেলে, ফলে অনেকেরই ভালো লাগতে পারে, আবার অনেকেরই ভালো রাখতে না পারে, কারণ সবার চয়েস তো আর একই না। তবে ছবির সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সেপারেশন বেশ সুন্দরই ছিল। মেন ক্যামেরার রেজাল্টটাও দিনের আলোতে বেশ শার্প কিংবা প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই রেজাল্ট দিচ্ছিল। ছবিগুলো খুব বেশি পাঞ্চিও না, আবার খুব বেশি ন্যাচারালও না, আপনার মাঝামাঝি টোন ছিল। এক কথায় সোশ্যাল মিডিয়ার এই টাইপ ছবিগুলো দিতে পারছিল। প্রপার লাইট কন্ডিশনের ছবিগুলো তুললে কিন্তু শার্পনেস এবং ডিটেলসও ভালো আসে। তবে এগুলো শুধু এই স্মার্টফোনের ক্ষেত্রে না, সব স্মার্টফোনের ক্ষেত্রে। আর নাইট মোড অন করলে মোটামুটি ভালো ছবিগুলো পাওয়া যাচ্ছিল। কিছু এক্সাম্পল স্ক্রিনও দেখতে পাচ্ছেন। OIS থাকার কারণে কিন্তু আহামরি শক্ত হাতে ছবিগুলো কিন্তু ধরে রাখা হয় না তোলার সময়। সাথে ফ্রন্ট ফেসিং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও এই বাজেটে ডিসেন্ট ছিল। তবে উভয় ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে ভিডিওগুলো শুট করতে পারবেন 30 FPS, এটা ভালো লাগলো। সাথে এর ক্যামেরাতে কিন্তু বেশ কিছু AI ফিউচার রয়েছে, আপনার AI ইরেজার থেকে শুরু করে টুকটাক এজেন্সিয়াল কিছু। আর AI এর কথা উঠলে স্মার্টফোনটিকে আসলে AI এর গড বলা হবে নাকি যায় না, কারণ এর UI তে বেশ কিছু AI ফিউচার রয়েছে, যেমন আপনার ম্যাজিক পোর্ট্রেট, সার্কেল টু সার্চ এর মতন ফিউচার।
ওটা নিয়ে আপনি আলাদা ডেডিকেটেড ভিডিও অবশ্যই দেখে নিতে পারেন, কারণ ওটা নিয়ে কথা বাড়ালে কিন্তু ভিডিওর লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে। ম্যাজিক ওএস 9 এর সাথে আসা স্মার্টফোনটিতে টপ অফ অ্যান্ড্রয়েড 15 দেখতে পারবো, তবে এর ইউআইটা কিছু কিছু আপনি ওয়ান ইউআই এর সাথে ম্যাচ করতে পারবেন, মানে কিছুটা সিমিলার টাইপের। কিছু টুকটাক প্রি ইনস্টল অ্যাপ থাকবে যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। অল ওভার ইউআই নিয়ে তেমন রিপোর্ট করার মেবি কোনো প্রশ্ন থাকবে না, তবে কোম্পানি ক্লেম করে যেখানে আপনি আগামী 6 বছরের মেজর আপডেট দেখতে পাবেন, সেটাও একদিক দিয়ে ভালো ব্যাপার যদি আপডেটগুলো টাইমলি ভাবে দিয়ে থাকে আর কি। পারফরমেন্স সেকশন এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা 4nm বেস্ট অক্টা কোর একটি প্রসেসর আর যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট ছিল, যার আন্তত স্কোরের রেজাল্টগুলো অবশ্যই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। অল ওভার পারফরমেন্স নিয়ে আপনাকে নিরাশ করবে না। পাবজি মোবাইল বলুন, কল অফ ডিউটি, ই ফুটবলের মতন গেমগুলো আপনি মোটামুটি ভালো গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন, সেটা আপনার নর্মালি হোক কিংবা ক্যাজুয়ালি হোক কিংবা হার্ড কোর। আর পাবজির মতন গেম যেহেতু সর্বোচ্চ আল্ট্রা এইচডিআর আল্ট্রাতে রেখে প্লে করা যাচ্ছিল, আর লং টাইম প্লে করার পরও কিন্তু স্মার্টফোনে তেমন হিট জেনারেট করছিল না। ওভারঅল পারফরমেন্সটাও আপনাকে নিরাশ করবে না। ব্যাটারির ক্ষেত্রে সেখানে একটা বৈষম্যর কাতার সৃষ্টি করেছে, এটা হচ্ছে আপনার ইউরোপ ভেরিয়েন্টে নিলে আপনি 5300 mAh এর ব্যাটারি দেখতে পারবেন, আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আপনি 6000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি দেখতে পারবেন। মূলত এই সিলিকন কার্বন টেকনোলজির ফলে স্মার্টফোনটি আপনার স্লিম হয়েছে, তার সাথে যথেষ্ট লাইট ওয়েটও। বেসিক ইউজে নর্মালি 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিচ্ছিল, তার সাথে বক্সে 100 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিকও প্রোভাইড করেছিল, তাই সেদিক বিবেচনায় মোটামুটি ভালো কাতারেই রাখা যাচ্ছিল। আর আনলক করার জন্য এতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেহেতু অপটিক্যাল তাই এর পজিশনটা কিছুটা নিচে। অল ওভার প্রাইসিং পয়েন্টটা আগেই বলেছি, তবে আমি বলবো যে এই প্রাইস পয়েন্টের মধ্যে আপনার আরেকটা এর কম্পিটিটর রয়েছে, সেটা হচ্ছে আপনার নাথিং ফোন 3A Pro। আমি মনে করি যে এর থেকে কিন্তু কিছু অংশে এগিয়ে থাকবে, প্রথমত ক্যামেরার দিক থেকে, কারণ আপনি নাথিং ফোন 3A Pro তে কিন্তু টেলিফোটো লেন্স দেখতে পাবেন, ফলে ক্যামেরার কথা উঠলে কিন্তু এটা এগিয়ে থাকবে, আর ইউআই এর কথা উঠলে অবশ্যই এগিয়ে থাকবে কিছুটা। তবে বাকিটা আপনাদের উপর, কারণ আপনারাও এই দেশের স্বাধীন নাগরিক। তবে আমি মনে করি স্মার্টফোনটির প্রাইস যদি আন্ডার 40,000 টাকার মধ্যে চলে আসে, তাহলে মোটামুটি বের উপর মানি ধরা যেতে পারে।